ওয়েলকাম টু টাইমসেল একাডেমি। আমি জয় মাইতি তোমাদের সঙ্গে। ডাব্লিউবিসিএস এর আজকের গুরুত্বপূর্ণ টপিক জেনারেল সায়েন্সের ক্ষেত্রে সেল, এটা নিয়ে আজকে আমি তোমাদের কাছে ডিসকাস করব। একটা ছবি দেওয়া আছে, এটা সেল। সেলের ছবি এরকম, এত বড় নয় যদিও, মানে ছবিতে বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের দেখতে গেলে মাইক্রোস্কোপই ব্যবহার করতে হয়, যদিও কিছু ব্যতিক্রম সেল আছে যেগুলো খালি চোখেও দেখা যায়। সেল যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, জীবের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। একটা বাড়ির একটা রুমকে যদি তুমি ভাঙো তবে 4টে দেওয়াল পাবে। এই দেওয়ালকেও যদি আমরা ভাঙি তাহলে কি পাবো না, ইট পাবো। অর্থাৎ ইটগুলো একটার পর একটা সাজিয়ে আমরা দেওয়াল তৈরি করেছি, 4টে দেওয়ালকে জুড়ে একটা রুম তৈরি করেছি। তাই ওই ইটটাই হলো ওর একক। ঠিক আমাদের বডির ক্ষেত্রে কোষ হচ্ছে সেরকমই স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কোষটাই হচ্ছে আমাদের জীবের গঠনগত এবং কার্যগত একক। রবার্ট হুক 1665-এ কোষ আবিষ্কার করেন। কোথা থেকে? উদ্ভিদ থেকে। একটা মৃত উদ্ভিদ নিয়েছিলেন, তার বাকল, সেই বাকলের কর্ক যেটা হয় সেখান থেকে তিনি কোষ আবিষ্কার করলেন। তিনি যখন তার মাইক্রোস্কোপের তলায় দেখলেন তখন দেখতে পেলেন কি না, অনেকগুলো কুঠুরি, যে কুঠুরিটা দেখতে মৌমাছির যে বাসা হয় সেই বাসার মতন ছোট ছোট খোপো খোপো করে দেখতে। তো এই কুঠুরিটাকে তিনি পর্যবেক্ষণ করলেন এবং তার নামকরণ করলেন সেল। আসলে সেল কথাটা এসছে সেল্লা থেকে, যে সেল্লার মানে দাঁড়ায় যে ছোট রুম বা স্মল রুম। ডেথ সেল তিনি প্রথম দেখলেন, কারণ ওটা একটা মৃত উদ্ভিদের বাকল ছিল। এরপরে ভ্যান লিউয়েনহক তিনি জীবিত যে প্রাণী তার কোষকে পর্যবেক্ষণ করলেন। লিভিং সেল তিনি ফার্স্ট আবিষ্কার করেন ভ্যান লিউয়েনহক। সেল থিওরি এম জে স্লেডন এবং টি সোয়ান তারা 1838-এ তারা কোষতত্ত্ব প্রবর্তন করেন বা কোষতত্ত্ব আনেন। কি বলেন না, লিভিং অর্গানিজম আর কম্পোস্ট ওয়ান অর মোর সেলস। যে জীবিত যে প্রাণী আছে বা উদ্ভিদ আছে তারা এক বা একাধিক কোষ দিয়ে তৈরি। এবং সেকেন্ডে তিনি বলেন কি না, সেলই হচ্ছে প্রাথমিক একক আমাদের জীবনের ক্ষেত্রে। আমাদের জীবের ক্ষেত্রেও প্রাথমিক একক হচ্ছে কোষ। এবং সেল সে তার মাতৃকোষ থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ মাতৃকোষ থেকে সেল ডিভিশন হয়েছে, তারপর নতুন সেলের গঠন হয়েছে এবং সেই সেলটাও আবার সেল ডিভিশনের মাধ্যমে আবার ভেঙেছে, আবার বড় হয়েছে। ভাঙতে 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 অনেক সেল দিয়ে বডি তৈরি হয়েছে। তো এটা সেল থিওরি নামে পরিচিত এবং এটা 1838 খ্রিস্টাব্দে এম জে স্লেডন এবং টি সোয়ান তারা এটা প্রবর্তন করেন। এরপরে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। দেখো, একটা ছবি খুব সিম্পল, আর একটা ছবি সেটা একটু জটিল টাইপের। যে জটিল টাইপের যে ছবিটা দেখতে পাচ্ছি তার উপরে নাম দেওয়া আছে ইউক্যারিওট। ইউক্যারিওট, ঠিক আছে। ইউক্যারিওটস কথার অর্থ হচ্ছে এই যে এই যে দেখো ইউ আছে, সরি, এই যে ইউ কথাটা দেওয়া আছে, এই ইউ কথার অর্থ হচ্ছে মডার্ন, মানে আধুনিক যে কোষগুলো সেগুলোকে আমরা বলবো ইউক্যারিওটিক। আর ক্যারিওট কথাটা এসছে ক্যারিয়ন থেকে, যার মানে হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ আধুনিক যে কোষ তার নিউক্লিয়াসটা অনেক বেশি সুসংগঠিত, সেই কারণে আমরা এর নাম দিয়েছি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কাকে বলছি না, প্রো কথাটা এসছে প্রি থেকে, যার মানে গিয়ে দাঁড়াচ্ছে আগেকার যে কোষগুলো, অর্থাৎ অনেক বছর বছর আগেকার যে কোষগুলো সেগুলো হচ্ছে অনেকটা সিম্পল,
ঠিক আছে। তো আমরা তার গঠনগত এবং গঠনগত যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক নামে আছে। এবার ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটের মধ্যে যে প্রধান প্রধান যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা এক ঝলক দেখে নেব। ইউক্যারিওটিক যে কোষ তাতে 80S রাইবোজোম দেখা যায়, 80S রাইবোজোম দেখা যায়, এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায় 70S, ঠিক আছে। রাইবোজোম হচ্ছে একটা সেল অর্গানেলস যাকে মানে প্রোটিন তৈরি, প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে এটা বেস বলা হয়। এবং ইউক্যারিওটের ক্ষেত্রে প্রোটিনের সাথে ডিএনএ একটা বাউন্ড করে, একটা সংযুক্তিকরণ করে, এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা ন্যাকেড অবস্থায় দেখা যায়, ডিপ্লয়েড ক্রোমোজোম দেখা যায়, এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায়। ইউক্যারিওটিকের দেখো যে ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে সেল সাইকেল, এই সেল সাইকেল 12 থেকে 24 ঘন্টা লাগে তার সাইকেল হতে, অর্থাৎ চক্রাকারে যে সেল চক্রাকার যদি দেখা যায়, একটা সেলের যে সেল চক্র আমি পড়াবো এর পরে, সেল চক্রটা হয় সেটা দেখা যায় 12 থেকে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে খুব কম সময় লাগে, যেটা 20 থেকে 60 মিনিট অবধি সময় লাগে। নিউক্লিয়াস ইউক্যারিওটিকের ক্ষেত্রে অনেকটা সুসংগঠিত। নিউক্লিয়াসটা সুসংগঠিত হওয়ার জন্য এর নাম আমরা ইউক্যারিওটিক দিয়েছি, এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসটা খুব মানে সুসংগঠিত নয় বলে নট ওয়েল ডেভেলপড এটা বলেছি, কারণ এটা খুব সিম্পল। এরপরেও আসবো সেল মেমব্রেন অর্গানেলস প্রেজেন্ট। দেখো কোষকে যদি কোষের মানে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে সেটা দেখতে অনেকটা ওভাল শেপ বা স্ফেরিক্যাল দেখতে। তোমরা যদি খুব ভালো বোঝানোর ক্ষেত্রে আমি বলছি যে ক্যাম্বিস বল দেখেছো, হেডলি, ভিকি, এগুলোর যদি ওপরের চামড়াটা আমি তুলে দিই, এই চামড়াটাকে বলছে যে সেল মেমব্রেন। আর এর ক্ষেত্রে কি বলছে, এই যে সেল মেমব্রেন, এটা তুলে দিলাম, সেল মেমব্রেনটাকে তুলে দিলে আমরা যেটা পাবো তাকে বলবো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে দুটো অংশ মেনলি থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাস্ট। অর্থাৎ কাভারটাকে সরিয়ে দেওয়ার পর যেটা আমি দেখছি সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, আর প্রোটোপ্লাস্টের মধ্যে নিউক্লিয়াসটাকে সরিয়ে দিলে আমরা যে অংশটা বাদবাকি অংশটা যা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার সাইটোপ্লাস্ট। তো এই সাইটোপ্লাস্টের মধ্যে মেমব্রেন অর্গানেল যেগুলো আছে সেটা প্রেজেন্ট, সেটা আধুনিক কোষের ক্ষেত্রে, কিন্তু আমরা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা দেখতে পাই না। লোকোমোশন অর্গান মাইক্রোটিউবুলস, এবং প্রোক্যারিওটিক ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাজেলা, পিল্লি, ফিমরি, ঠিক আছে, এইগুলো। এবার আসবো প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেল। যেহেতু আমাদের মানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ এই হিসেবে আমরা ভাগ করেছি, তো আমরা দেখব প্ল্যান্ট সেল এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য। প্ল্যান্ট সেল দেখতে অনেকটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার এর মতো, যার নিউক্লিয়াসটা সেল ওয়ালের দিকে একটু ঘেঁষে থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তার যে নিউক্লিয়াসটা সেটা একেবারে যে মাঝখানে সেন্টার যেটা সেই অংশে অবস্থান করে। তো প্ল্যান্টের ক্ষেত্রে আমি দিয়েছি যে সেল স্কোয়ার বা রেক্টেঙ্গুলার ইন শেপ প্ল্যান্ট সেল, অ্যান্ড অ্যানিম্যাল সেল হচ্ছে ইরেগুলার অ্যান্ড অর রাউন্ড ইন শেপ, ঠিক আছে। সেল ওয়াল প্রেজেন্ট খুব ইম্পর্টেন্ট। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর দেখতে পাবো, সেল ওয়াল দেখতে পাবো হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেল মেমব্রেন বা কোষ পর্দা। সেল ওয়াল অ্যানিমেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট। আর একটু আগে বললাম যে নিউক্লিয়াস লাইজ ইন ওয়ান সাইড, যেহেতু এটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের দিকে ঘেঁষে তার নিউক্লিয়াসটা অবস্থান করে একটা সাইড করে। আর প্রাণীর ক্ষেত্রে সেন্টার যেটা মাঝামাঝি যে অংশটা, মাঝখানে যে অংশটা, তা সেখানেই
নিউক্লিয়াস অবস্থান করে। লাইসোজোম অ্যাবসেন্ট অর রেয়ার, আর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রেজেন্ট। সেন্ট্রোজোম অ্যাবসেন্ট, ওটার ক্ষেত্রে প্রেজেন্ট। প্লাস্টিড প্রেজেন্ট, দেখো প্লাস্টিড প্রেজেন্ট, কালারটা চেঞ্জ করে দিই একটু বুঝতে সুবিধা হবে। প্লাস্টিড, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডটা উদ্ভিদ যে কোষ সেখানে অবস্থান করে, প্রাণী কোষের ক্ষেত্রে অবস্থান করে না। তবে এর ব্যতিক্রমীও আছে, যদিও সেটা আমরা একটু পরে পড়ব। সচরাচর প্লাস্টিড প্রাণীর ক্ষেত্রে অ্যাবসেন্ট। মোড অফ নিউট্রিশন, অটোট্রফিক, যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু প্রাণী সে হেটেরোট্রফিক, এই মোডেই সে কাজ করে নিউট্রিশনের ক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেলের মধ্যে একটা পার্থক্য দেওয়া হয়েছে আছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে প্ল্যান্টের ক্ষেত্রে একটা রেক্টেঙ্গুলার শেপ, স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপ এরকমই একটা শেপ নিয়েছে। এটাও ঠিক গোলাকার বলবো না, একটু ওভাল শেপ, ঠিক আছে, পুরোপুরি গোল নয়, ঠিক আছে। প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এইরকম স্ট্রাকচার দেখা যায়। প্ল্যান্ট সেলকে এই যে একটু সেল ওয়াল, এটা যদি সেল ওয়াল হয়, এই সেল ওয়ালকে ঘেঁষে তোমার নিউক্লিয়াস অবস্থান করে, কিন্তু অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস সেন্টার পজিশনে আছে। এই যে নিউক্লিয়াস আর এই যে মেমব্রেনের সাইড থেকে যদি আমি কেটে নিই, তাহলে এই যে অংশটা এটাকে বলা হয় সাইটোপ্লাস্ট, ঠিক আছে। আর যেহেতু মেমব্রেনটা আমি তুলে নিয়েছি, তাই এই পুরোটাকে মেমব্রেন তুলে দেওয়ার পরে যেটা আমি দেখতে পাচ্ছি, সেই টোটালটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট অর্থাৎ প্রোটোপ্লাস্টের মধ্যে দুটো অংশ দেখতে পাবো, নিউক্লিয়াসকে বাদ দিলে দেখতে পাবো এটা হচ্ছে সাইটোপ্লাস্ট। এই সাইটোপ্লাস্টের মধ্যে এই যে দেখা যাচ্ছে সেল অর্গানেলস গুলো প্রেজেন্ট, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। ঠিক এটার ক্ষেত্রেও তাই, সেল অর্গানেলস সাইটোপ্লাস্টের মধ্যে অবস্থান করেছে আর নিউক্লিয়াস একটা ধারে আছে। এবার আসি সেল স্ট্রাকচার। প্রথমে বললাম সেলকে কাভার হিসেবে দেখছে, মানে সেলকে কাভার করে রেখেছে। এই কাভারটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি বোঝার জন্য। একটা হচ্ছে সেল ওয়াল আর একটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়ালটা প্ল্যান্টে অবস্থান করছে আর সেল মেমব্রেনটা অ্যানিমেলের ক্ষেত্রে অবস্থান করছে। দুটোকে যদি সরিয়ে নিই তাহলে আমি দেখতে পাবো প্রোটোপ্লাস্ট। এটা যদি কোষ হয়, কোষের যদি আমি মেমব্রেনটাকে সরিয়ে নিই বা কাভারটাকে যদি সরিয়ে নিই, এটা যদি উদ্ভিদ কোষ হয়, এর যদি ওয়ালটাকে আমি সরিয়ে নিই, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্ট এই অংশটা, এটা হচ্ছে তোমার একটু ঘেঁষে থাকবে, ঠিক আছে, একটু ঘেঁষে থাকে নিউক্লিয়াসটা, এটা সেন্টার পজিশন থাকে। তো এটাকে আমি দেখতে পাচ্ছি, বাকি অংশটাকে বলবো কি না সাইটোপ্লাস্ট। এই দুটো অংশে ভাগ করেছি, সাইটোপ্লাস্ট আর নিউক্লিয়াস। তো এবার আমরা জেনে নেব সেল কাভারিং এর ক্ষেত্রে। দেখো সেল ওয়াল, এটা প্ল্যান্টে আছে, সেই সেল ওয়ালের সম্বন্ধে আমরা তার ফাংশনটা দেখে নেব। এক, সেল ওয়াল হেল্পস ইন প্লাজমোলাইসিসের ক্ষেত্রে সাহায্য করে সেল ওয়াল। আর প্রেজেন্ট হচ্ছে কোথায়? সেল ওয়ালটা প্রেজেন্ট হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে। সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়েছে, সেল ওয়াল তৈরি হয়েছে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এক, প্লাজমোলাইসিসের ক্ষেত্রে সাহায্য করছে সেল ওয়ালটা, বেসিক্যালি অবস্থান করছে উদ্ভিদ কোষে এবং সেটা তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে। ব্যাকটেরিয়া সেল তৈরি হয়েছে বেসিক্যালি পেপটাইডোগ্লাইকেন দিয়ে, আর ফাঙ্গি এটা চিটিন দিয়ে তৈরি হয়েছে এর ওয়ালটা। এবার আসবো সেল মেমব্রেন। সেল মেমব্রেন অ্যানিমেলের ক্ষেত্রে আছে, সেল মেমব্রেন অ্যানিমেলের ক্ষেত্রে আছে। তো সেল মেমব্রেন
ইজ অলসো কল্ড সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা লেম্মা বা প্লাজমা লেম্মা। এই দুটো নামেও আমরা প্রশ্নে পাবো যে সাইটোপ্লাজমিক মেমব্রেন কোথায় থাকে বা প্লাজমা লেম্মা কোথায় থাকে, ঠিক আছে। তো সেল মেমব্রেনের আরো দুটো নাম হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা লেম্মা। এটা বেসিক্যালি কোলেস্টেরল, ফসফোলিপিড বা গ্যালাক্টোলিপিড এইগুলো দিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে এই যে কোলেস্টেরল, এটা বেশি পরিমাণে দেখা যায় কোথায় না ম্যামেলিয়ানদের ক্ষেত্রে। ম্যামেলিয়ানের যে সেল মেমব্রেন আছে সেখানে আমরা বেসিক্যালি তার উপস্থিতি বেশি দেখতে পাবো কার, কোলেস্টেরলের। গ্লাইকোলিপিড যেটা আছে সেটা তার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্লাইকোলিপিড গেট হিসেবে কাজ করে, দরজা হিসেবে কাজ করে। বাইরে থেকে কাকে ঢুকতে দেব আর কাকে ঢুকতে দেব না এটা বিচার বিশ্লেষণ করে কে না গ্লাইকোলিপিড। তাই গ্লাইকোলিপিড অ্যাক্টস অ্যাজ গেটস ফর দ্য প্যাথোজেন অ্যান্ড অ্যাক্টস অ্যাজ রিসেপ্টর ইন নর্মাল সেল ফাংশন। আর কি, এই যে সেলটা তার যে মেমব্রেন আছে, আমি ফার্স্টেই বললাম যে কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না, গ্লাইকোলিপিড যেরকম করছে সেরকম মেমব্রেনও সেটা করে, সাহায্য করে। মেমব্রেন দেখো সিলেক্টিভলি পারমিয়েবল বেরিয়ার হিসেবে কাজ করে। তো সিলেক্টিভলি পারমিয়েবল বেরিয়ার এটা অনেক সময় এই ল্যাঙ্গুয়েজে থাকে সেমি পারমিয়েবল বেরিয়ার হিসেবে, এই ল্যাঙ্গুয়েজে প্রশ্নে দেখা যায়। ইট ইজ হেল্পস ইন ডিফিউশন, অসমোসিস, এই প্রক্রিয়াগুলোতে সাহায্য করে। ইট হ্যাজ সাম স্পেসিফিক ফাংশন, তার মধ্যে একটা আমি তোমাকে বলছি এন্ডোসাইটোসিস, ভীষণ ইম্পর্টেন্ট। এন্ডোসাইটোসিস কথার অর্থ হচ্ছে, এন্ডো কথার অর্থ হচ্ছে ইন্টারনাল, কোষের মধ্যেকার বা ভেতরকার অবস্থাটা কি, আর সাইটোসিস কথার অর্থ হচ্ছে সেল। আ প্রসেস বাই হুইচ সেলস অ্যাবজর্ব এক্সটার্নাল মেটেরিয়ালস, বাইরে থেকে আমি ক্যাপচার করব এবং ভেতরে নেব, এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এটা সেল মেমব্রেন করে, এটা একটা স্পেসিফিক ফাংশন। এরপরে আসবো প্রোটোপ্লাস্ট। আমি কাভার যেটা বললাম, যেটা কভার করে আছে যে সেল ওয়াল বা সেল মেমব্রেন, এটা কভারটাকে সরিয়ে দেওয়ার পরে আমি পাবো কি না প্রোটোপ্লাস্ট পাবো। তার মধ্যে প্রোটোপ্লাস্টের মধ্যে দুটো অংশ, সাইটোপ্লাস্ট এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস সেন্টার পজিশনে অবস্থান করে অ্যানিমেলের ক্ষেত্রে এবং প্ল্যান্টের ক্ষেত্রে ওয়ালের দিকে একটু ঘেঁষে থাকে। তো আমি দেখে নেব প্রোটোপ্লাস্টে কি আছে। প্রোটোপ্লাস্টের দুটো অংশ, সাইটোপ্লাস্ট এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাস্ট এটা ফুলফিল হয়েছে সাইটোপ্লাজম বা সাইটোসল দিয়ে। সাইটোপ্লাজম বা সাইটোসল দেখতে কেমন, এই যে সাইটোপ্লাস্ট, এই যে সাইটোপ্লাস্ট, এই অংশটায়, এই যে অংশটায়, এই অংশটায় একটা জেলি লাইক সাবস্টেন্স অবস্থান করে। যে জেলি লাইক সাবস্টেন্সটাকে আমি বলবো সাইটোপ্লাজম বা সাইটোপ্লাজম, এবং সাথে কি থাকে সাইটোসল। সাইটোপ্লাজম এবং সাইটোসলের ক্ষেত্রে পার্থক্যটা খুব ছোট। একটা হচ্ছে কি না সাইটোপ্লাজমের মধ্যে যে জলীয় অংশটা আছে, জলীয় অংশটা যে H2O পোরশনটা আছে সেটাকেই আমরা বলবো সাইটোসল। and acts as medium, এটা ফরটা একটু পেশ হবে, যাই হোক, মিডিয়াম ফর কেমিক্যাল রিয়াকশন। কি হয় না এই জেলি লাইক যে সাবস্টেন্সটা আছে, এই যে সাইটোপ্লাজমটা আছে, এর মধ্যে এই সাইটোপ্লাজমটা মিডিয়াম হিসেবে কার জন্য কাজ করে না কেমিক্যাল রিয়াকশনের জন্য। এখানে কেমিক্যাল যে রিয়াকশনগুলো হয় সেগুলো ঘটে। আর এটা কি এই সাইটোপ্লাস্টের মধ্যে অর্গানেলসগুলো প্রেজেন্ট থাকে, এখানে অর্গানেলসগুলো প্রেজেন্ট থাকে, ঠিক আছে, বিভিন্ন অর্গানেলসগুলো প্রেজেন্ট থাকে। তো তাহলে জেলি লাইক যে সাবস্টেন্সটা, এই যে অংশটুকু, এই অংশের মধ্যে এই এটা জেলি লাইক সাবস্টেন্স, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বাদ দিয়ে আমি কি দেখতে পাবো না সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমের মধ্যে অর্গানেলসগুলো আছে। তো সেই অর্গানেলসগুলোর ফাংশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই আসে। হ্যাঁ, তো ওটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমি আসছি, আর কি দেখতে পাবো, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই মাঝখানের গাঢ় অংশটা কে না নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা প্রধানত চারটে পার্টে, আমি একে চারটে পার্টস নিয়ে তৈরি হয়েছে। কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম
এবং নিউক্লিয়ার রেটিকিউলাম, এই চারটে অংশ নিয়ে তৈরি হয়েছে। এদের মধ্যে এবং এই যে সেল অর্গানেলস, এদের মধ্যে কোনোটা কোষ যেরকম কোষ প্রাচীর বা কোষ পর্দা দিয়ে গঠিত হয়েছে, সেরকম সেল অর্গানেলসগুলো, যে কোষের মধ্যে যে অর্গানেলসগুলো আছে, যে অঙ্গাণুগুলো আছে, সেগুলো পর্দা দিয়ে কোনোটা তৈরি হয়েছে, কোনোটা একটা পর্দা না, মানে ডবল পর্দা দিয়ে তৈরি হয়েছে, দুটো ডবল পর্দা আছে, আবার কোনোটা পর্দা নেই, এটা আমরা দেখতে পাবো। তো আসি, এখানে দেওয়া আছে উইদাউট মেমব্রেন, অর্থাৎ মেমব্রেন বলতে না পর্দাবিহীন। রাইবোজোম, সাইটোস্কেলিটন সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ একক পর্দা দিয়ে তৈরি হয়েছে কে? লাইসোজোম, ভ্যাকুয়ালস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি। ডাবল মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে কোনটা? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এটা সাইটোপ্লাস্টের মধ্যে যে অর্গানেলসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বললাম অবশ্যই। এবং এরপরে আসবো কি নিউক্লিয়াসের ক্ষেত্রে। দেখো লেখা আছে সারাউন্ডেড বাই নিউক্লিয়ার এনভেলাপ। একটা এনভেলাপ দিয়ে তৈরি হয়েছে, নিউক্লিয়াসটা ঘিরে আছে একটা এনভেলাপ দিয়ে, এবং তাকে বলছে নিউক্লিয়ার এনভেলাপ। ঠিক আছে, একে অনেক সময় নিউক্লিয়ার মেমব্রেনও বলা হয়। এটা অবশ্যই একটা ডাবল মেমব্রেন। আমরা যেরকম উপরে দেখতে পাচ্ছিলাম যে ডাবল মেমব্রেনের ক্ষেত্রে এটা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, তারই পুরো সমতুল্য হচ্ছে কি, মানে ডাবল মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে নিউক্লিয়াস। এরপরে আসবো ফাংশন অফ সেল অর্গানেলস। সেল অর্গানেলস গুলো প্রেজেন্ট ছিল সাইটোপ্লাস্টের মধ্যে। নিউক্লিয়াসকে বাদ দিয়ে কোষের বাদ বাকি অংশটা, যখন আমি কভারটা খুলে দিলাম, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে নিউক্লিয়াসটাকে যদি তুলে নিই, বাকি যে অংশটা সেটা কি দেখতে পাবো না সাইটোপ্লাস্ট। এই সাইটোপ্লাস্টের মধ্যে জেল লাইক সাবস্টেন্স দেখা যাচ্ছে, এবং সাবস্টেন্সের মধ্যে সেল অর্গানেলস গুলো অবস্থান করছে। এই প্রত্যেকটা সেল অর্গানেলসে আমরা এবার মেইন যে ফাংশনগুলো সেটা দেখতে পাবো। রাইবোজোম, রাইবোজোম প্রোটিন সিনথেসিস, এটা এর প্রধান কাজ। একে অনেক সময় বলা হয় যে রাইবোজোম যে প্ল্যাটফর্ম অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস, একে প্ল্যাটফর্ম বলা হয় রাইবোজোমকে। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম সেল ডিভিশনে খুব সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ এর একটা ফাংশন। গলগি বডি, ইট ইজ ইনভলভ ইন দ্য সিনথেসিস, রিপেয়ার অফ সেল মেমব্রেন, ফরমেশন অফ লাইসোজোম, এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা লাইসোজোম এটা কিন্তু তৈরি করতে গলগি বডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Secretion in the major function of Golgi apparatus, it secretes all types of substance, then helps for the passage to the outside. এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাইসোজোম helps in intracellular digestion of food particles as they reach in various digestive. দেখো লাইসোজোম এমনি উৎসেচক, এর মধ্যে মানে লাইটিক নামক একটা উৎসেচক থাকে, যে উৎসেচকটা মানে এর তীব্রতা, কাজ করার তীব্রতা অত্যন্ত, মানে নিজেই কখনো কখনো লাইসোজোমকে নিজেই ধ্বংস করে ফেলে। হেল্পস ইন ডিস্ট্রাকশন অফ ফরেন পার্টিকেলস, যে বাইরে থেকে যে মানে বাইরে থেকে যে ফরেন পার্টিকেলস গুলো আসছে, সেটা তো অনেক সময় কি কোষের ক্ষেত্রে প্রয়োজন নয়, তাকে ধ্বংস করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে কে? লাইসোজোম। দে ডাইজেস্ট দ্য সেলস ওন ড্যামেজ অ্যান্ড ডেড সেলস, যেটা একটু আগে বললাম যে লাইসোজোম নিজেই অনেক সময় সেলকে ধ্বংস করে ফেলে। লাইসোজোম নোন অ্যাজ সুইসাইড ব্যাগ, এই জন্য একে আত্মঘাতী থলিও বলা হয়। তারা লাইটিক নামক একটা উৎসেচক দ্বারা পরিপূর্ণ থাকে, এবং তারা ডাইজেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেজেন্ট অন ইয়ার অর নিউক্লিয়ার মেমব্রেন, কখনো কখনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়ার মেমব্রেনে এরা অবস্থান করছে। বা ভ্যাকুয়ালস কিছু না, ভ্যাকুয়ালস একটা গহ্বর, এটা একটা গহ্বর মানে গর্তের মতন অনেকটা স্ট্রাকচার। ইট ইজ মেমব্রেন বাউন্ড ফ্লুইড ফিল্ড ক্যাভিটিজ অর স্যাক্স, এটা একটা তরল দ্বারা পূর্ণ থাকে।
সাইটোপ্লাজমে অবস্থান করছে। A single large vacuole present in the cytoplasm. Animal vacuole may or may be present in the cytoplasm. থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকার সম্ভাবনা প্রায় কম, নগণ্য, ঠিক আছে। It also acts as storehouse of pigments and waste materials. এর মধ্যে কিছু রঞ্জক দেখা যায় আর কিছু ওয়েস্ট মেটেরিয়ালস দেখা যায়, অপ্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো দেখা যাচ্ছে, অপ্রয়োজনীয় যে। Endoplasmic reticulum. ER helps provide selection framework to the cell. দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সেলের যে স্কেলিটনের যে ফ্রেমওয়ার্ক সেটাকে তৈরি করছে, ঠিক আছে। হেল্পস ইন সিনথেসিস অফ লিপিডস, স্টেরয়েডস, মেটাবলিজম, ডিটক্সিফিকেশন, এগুলোর ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আসবো মাইটোকন্ড্রিয়া, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া হেল্পস ইন দ্য রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মাইটোকন্ড্রিয়া ভীষণভাবে সাহায্য করছে। এর মাইটোকন্ড্রিয়া আমরা যখন পড়বো তখন দেখতে পাবো যে মানে যেরকম ধরো একটা আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, সূর্য এনার্জি দিচ্ছে, তো সেই এনার্জিটা কম্পাউন্ডের মধ্যে সেটা ফিক্সিং করছে, কে করছে? প্লাস্টিড করছে। আবার রেসপিরেশনে ওটাকেই ভেঙে এনার্জি রিলিজ করছে কে? মাইটোকন্ড্রিয়া। তো সেই জন্য হেল্পস ইন দ্য রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এর ফাংশন যেটা বললাম সেটা কিন্তু পুরোপুরি অপোজিট। একজন আবদ্ধ করছে, ফিক্সিং করছে, আর একজন রিলিজ করছে ভেঙে, এটিপি। ইট ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল। যেহেতু এনার্জি প্রডিউস করছে তাই জন্য একে কি বলছে? পাওয়ার হাউস অফ দ্য সেল। এমটি ডিএনএ প্রেজেন্ট। আমরা ডিএনএ দেখতে পাবো, কিন্তু একটা এক্সেপশনাল কেস হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ প্রেজেন্ট থাকে। সেই ডিএনএর নাম মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ। যদিও শুধুমাত্র এমটি ডিএনএ বলে নয়, সিপি ডিএনএ আছে, সেটা আসছি আমি পরে পড়াচ্ছি। প্লাস্টিড, ইট ইজ সাইট অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের ক্ষেত্রে প্লাস্টিড খুবই গুরুত্বপূর্ণ। প্লাস্টিড তিন রকমের প্রধানত দেখা যায়: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। লিউকো কথা অর্থ হচ্ছে সাদা, ক্রোমোর ক্ষেত্রে হচ্ছে অন্যান্য যেগুলো রং আছে, ক্লোরো ক্ষেত্রে হচ্ছে আমাদের সবুজ রং। তো ক্লোরোকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে মানে ক্লোরো আর সাদা লিউকো, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে বিভিন্ন কালারে দেখতে পাবো, সেটা হচ্ছে ক্রোমো। তো তিন প্রকারে দেখা যায় মেনলি। ইট ইজ সাইট অফ ফটোসিনথেসিস। দে স্টোর স্টার্চ অর ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগারস। দে আর মেনলি থ্রি টাইপস। ক্লোরোপ্লাস্ট, ক্লোরো কথার অর্থ হচ্ছে গ্রিন, যেখানে সবুজ রঞ্জক বা আমরা বলতে পারি ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোপ্লাস্ট কি করছে না সবুজ রঞ্জকে পূর্ণ আছে। লিউকো, লিউকো কথার অর্থ হচ্ছে কালারলেস বা সাদা। এই লিউকোপ্লাস্ট আবার তিন রকমের হয়। কিরকম? অ্যামাইলোপ্লাস্টিড, যারা স্টার্চ অর্থাৎ স্টার্চকে সঞ্চয় করে রাখে। এলাইলোপ্লাস্ট, যারা লিপিড সঞ্চয় করে রাখছে। আর প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোনোপ্লাস্ট, যারা প্রোটিন সঞ্চয় করে রাখছে। তাহলে আমি প্লাস্টিডকে প্রধানত তিনটে ভাগে ভাগ করলাম: ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। তো এই লিউকোপ্লাস্টের মধ্যে আবার তিনটে ভাগ দেখতে পাচ্ছি। এবার আসবো ক্রোমো। ক্রোমো কথার অর্থ হচ্ছে কালার, ইয়েলো বলো, অরেঞ্জ বলো, রেড বলো, এই ধরনের কালারগুলো দিয়ে তৈরি হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড। এবার আসবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ইট ইজ প্রমিনেন্ট স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। মাঝামাঝি এর অবস্থান আছে, ওখানেই পাওয়া যায়। কোথায়? কোষে। লার্জেস্ট অর্গানেল ইন দ্য সেল,
অবশ্যই সাইটোপ্লাস্টের মধ্যে যে অর্গানেলসগুলো আছে তাদেরকে যদি সরিয়ে দিই, তাদের থেকেও আমি দেখব যে বড় অর্গানেলস হচ্ছে নিউক্লিয়াস। It is controlling center of all cell activities, hence described as brain of the cell. একে brain of the cell বলা হয়, অনেক সময় একে director of the cell বলা হয়। ঠিক আছে, চারটে পার্টস নিয়ে তৈরি হয়েছে, নিউক্লিয়ার এনভেলাপ অর মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকিউলাম। এই চারটে অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়েছে। এবার আসবো সেল অর্গানেলস এবং তাদের আবিষ্কারকের নাম। জেনে রাখা ভালো, কারণ এটা পরীক্ষার ক্ষেত্রে আসে। সেল রবার্ট হুক আবিষ্কার করেছে 1665-তে। এটাই প্রথম আবিষ্কার। এটাই আবার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আবার হচ্ছে লিউয়েনহক আবিষ্কার করেছে। নিউক্লিয়াস রবার্ট ব্রাউন। দেখো, হুক আর ব্রাউন, রবার্ট দুটোরই নাম আছে সেম। হুক কিন্তু আবিষ্কার করেছে, ব্রাউন কিন্তু কোষের নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেছে। নিউক্লিওপ্লাজম ভ্যান বেনেডেন, সাইটোপ্লাজম পারকিনজে, প্লাস্টিড হেকেল, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কালিকার, খুব আসে এটা। আর ক্লোরোপ্লাস্ট স্কিম্পা, গলগি বডি ক্যামিলিও গলগি, ইআর পোটার, রাইবোজোম রবিনসন, লাইসোজোম দে ডিউক এবং সেন্ট্রোজোম থিওডর ববেরি এবং ভ্যাকুওল লিউয়েন হক। এই আবিষ্কারকের নাম আমাদের একটু মাথায় রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্ট নোটসগুলো। কেন না, এইগুলো এই যে যা পুরো চ্যাপ্টারটা আমরা যে পড়লাম বা পুরো যে টপিকটা নিয়ে পুরোটাই ডিসকাস করলাম, সেই ডিসকাশনের মাধ্যমে কোনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেগুলোকে রাখতে হবে সেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম, শুধু WBCS বলে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্টাডি অফ সেল সাইটোলজি, অর্থাৎ সেলের গঠন, সেলের স্ট্রাকচার, এগুলো নিয়ে যখন আমরা পড়ব সেই পড়াটাকে বলা হয় সাইটোলজি। স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, লার্জেস্ট সেল অস্ট্রিচ এগ, স্মলেস্ট সেল ইন হিউম্যান, আমাদের বডির সব থেকে স্মলেস্ট যে সেল হচ্ছে সেটা হচ্ছে সেরিবেলামস গ্র্যানিউল সেল। এরপরে আসবো লার্জেস্ট সেল ইন হিউম্যান, সেটা হচ্ছে ওভাম। লংগেস্ট সেল ইন হিউম্যান নার্ভ সেল, বড়, আর একটা হচ্ছে দীর্ঘ। লার্জেস্ট ইউনিসেলুলার অর্থাৎ এককোষী যে প্ল্যান্ট আছে তার, সেটা হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। লার্জেস্ট মাল্টি সেলুলার প্ল্যান্ট, ঠিক আছে, বহুকোষী যে উদ্ভিদ আছে সেটা হচ্ছে র্যামি, তার সেল হচ্ছে সব থেকে বড়। মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট ইন আরবিসি সেল, আরবিসি সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। যদিও এখানে আমি আরবিসি লেখা আছে, একটা জিনিস বলে রাখি যে আরবিসি কে আমরা রেড ব্লাড সেল বলছি, অনেক সময় কে কর্পাসেল বলছি। কেন বলছি কর্পাসেল? কারণ ওটা ফ্লুইডের মাধ্যমে পাস করে বা লিকুইড সাবস্টেন্সের মধ্যে থাকে। ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি, ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি অরুণ কুমার শর্মা। অরুণ কুমার শর্মা অরুণ কুমার শর্মা, এনাকে বলা হয় অরুণ কুমার শর্মাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুইসাইড ব্যাক অফ আ সেল লাইসোজোম, কারণ নিজেই নিজেকে সুইসাইড করে ফেলে, তার লাইটিক এনজাইম এতটাই খতরনাক। ফার্স্ট লিভিং সেল ইন প্ল্যান্ট অনিয়ন, ঠিক আছে, লিভিং সেল যেটা ফার্স্ট আমরা দেখতে পেয়েছিলাম, যেটাকে আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে অনিয়নের ক্ষেত্রে ফার্স্ট লিভিং সেল পেয়েছিলাম। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়া, cpDNA found in plastid. According to the structure of nucleus cell can divided 3 types. কিরকম না, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। যদিও আমরা আলোচনা করেছি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, কারণ এই পার্থক্যটাই গুরুত্বপূর্ণ, মেসোক্যারিওটিক অতটা প্রয়োজন নেই।
অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্যাল ওয়ার্ক অফ সেল ইট ইজ ডিভাইডেড সোম্যাটিক এবং রিপ্রোডাক্টিভ। সোমা এই কথাটার মানে হচ্ছে দেহ, ঠিক আছে, দেহ। আর রিপ্রোডাক্টিভ বলতে জনন, ওভাম এবং স্পার্ম দুটোই সেল, ঠিক আছে। তো সোমাটিক সেল এবং রিপ্রোডাক্টিভ সেল এই দু ধরনের সেল দেখা যায়। ফিজিক্যাল ওয়ার্কের উপর ভিত্তি করে এটাকে আমরা ভাগ করেছি। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ সেল ইন বডি, সেলুলার এবং নন সেলুলার অর্গানিজম, ঠিক আছে। মেইন ফাংশন অফ সেন্ট্রোজোম ইট ইজ ফর্মেশন অফ স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠনের মাধ্যমে সেল ডিভিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেন্ট্রোজোম। এবং সেই সেন্ট্রোজোম সেল ডিভিশনের ক্ষেত্রে যেটা যখনই ডিভিশন ঘটায় তখন আগে স্পিন্ডল ফাইবার্স বা বেম তন্তু গঠন করে। পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, কারণ এটিপি প্রডিউস করে। এবং মেমোরি হাউস অফ আওয়ার সেল, আমাদের যে মেমোরি হাউস আছে, এবং তোমাদের এই ইনস্টিটিউটের নাম টাইম সেল, এটা দেওয়ার পেছনে একটাই কারণ আছে, কারণ আমাদের ব্রেনে যে সেলটা মেমোরি হাউস হিসেবে কাজ করে তার নাম টাইম সেল। এই কতগুলো ইনফরমেশন মনে রাখলে আশা করি যে কোনো পরীক্ষা বলতে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা, সেক্ষেত্রে এই উত্তরগুলো দেওয়া কোনো অসুবিধাজনক নয়, ঠিক আছে। পরের দিন আমি এই কোর্সের উপর ভিত্তি করে কোশ্চেন এবং ডাউট ক্লিয়ার করব কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, যেগুলো ডাউট ক্লিয়ার করে রাখাটা ভালো, কারণ অনেক সময় ওটা ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে বা অপশন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। বাট এইটুকু জানলে এনাফ, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে বা আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল টাইম সেল একাডেমি এবং টেলিগ্রাম লিঙ্ক টাইম সেল একাডেমি, তোমরা জয়েন করো। এছাড়াও অন্য কোনো সমস্যা হলে তোমরা ডিরেক্টলি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9007778877 এবং 7278753382। প্রয়োজনে তোমরা মেল করতে পারো timeselacademy@2021@gmail.com। থ্যাংক ইউ।